আদিব হালকা হেসে বলল, ভাই এই প্রথম দেখলাম থাপ্পড় মেরে কাউকে ভালোবাসা প্রকাশ করতে। ইরা কানে নিল না আদিবের কথা। ইরার আগে ফুসফাস করে বলল, মানুষটা কি যাকে ভালোবাসে তাকে ঘৃণা করতে পারে না। বিশ্বাস করুন, আপনার প্রতি আমার এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মেছে। আদিল মাথা নত করে আছে। সে জানে ইরা কি বলতে চাইছে। আদিল চুপ করে ইরার কথা শুনতে লাগলো। ইরা ঠুকরে কেঁদে উঠল। যে পাপ করে আর যে পাপ দেখে সে সমান পাপী। আপনিও তার ব্যতিক্রম নন। আপনিও পাপী। আমার নিষ্পাপ ভালোবাসা আমি আপনার মতো পাপীর হাতে তুলে দিতে পারি না। আদিল মাথা নত করে আছে। সে কিভাবে বুঝাবে তার বউকে? সে তো বারবার সুযোগ দিয়েছিল যেন প্রেয়াস ঠিক হয়ে যায়। ওর ভালোর জন্যই পাঠিয়ে দিয়েছিল ইউএসএ। সেখান থেকেও ঠিক হয়নি। ভালোবাসলে মানুষ একবার দুবার, বারবার নয় হাজারবারও ভুল ক্ষমা করার ক্ষমতা রাখে। ইরার চোখের পানি আদিল মুছে দিতে দিতেই বলল, আমি পাপী, আমি খারাপ পাপিষ্ট, আমাকে মেরে দাও, তাহলে যদি আমি একটু শান্তি পাই। ইরা তার ছেলের হাসি এসে ফেলল। এতটা বোকা ভাববেন না আমায়। আদিল অবাক হয়ে বলল, মানে? মৃত্যু সে তো খুবই সহজ জিনিস। মেরে দিলাম, মরে গেলেন, কাহিনী শেষ। আমি আপনাকে জীবন্ত মৃত্যু মঞ্জুর করলাম আদিল সাহেব। আপনি একটু একটু করে মৃত্যুর স্বাদ পেতে থাকবেন সারা জীবন। তোর থেকে দূরে থাকা আর মৃত্যুবরণ করা দুইটাই এক। আমাকে প্লিজ দূরে ঠেলে দিস না। শান্তি দে, নয়তো মেরে দে। সারা জীবন জীবন্ত মৃত হয়ে আমি বাঁচতে চাই না। ইরা হাসলো, ভীষণ হাসলো। সবটাই নাটক মনে হলো। এতদিন প্রিয়াসের নাটক দেখেছে, এখন থেকে আদিলের নাটক দেখবে। এরা কি আজও প্রেম ভালোবাসা কিছু বোঝে? এরা তো পারে মানুষের মন নিয়ে খেলতে। ইরা এগিয়ে গেল প্রিয়াসের দিকে। প্রিয়াস মুখ চেপে ধরে বলল, আয়রা কোথায়? প্রিয়াসের সেই এক কথা, রাত পড়ি আমার, ও আমার সাথে থাকবে। ইরা রেগে গেল। এগিয়ে গিয়ে আরেক বোতল মদ নিয়ে আসলো। এনে প্রিয়াসের মুখ চেপে বোতল ঢুকিয়ে দিয়ে বলল, বল আয়রা কোথায়, নয়তো তোর এই সুন্দর চেহারাটা আমি নষ্ট করে ফেলবো। প্রিয়াস চুপ করে কিছু বলছে না। তাই দেখে ইরা আরেকটা ছুরি নিয়ে আসলো। বেডের ওপর থেকে এনে প্রিয়াসের বাঁধা এক আঙুল কেটে ফেলে দিল। প্রিয়াস ব্যথায় ঠুকরে উঠে চিৎকার করতে লাগলো। ইরা শুনল না, আর না বোঝার চেষ্টা করলো প্রিয়াসের যন্ত্রণা। প্রিয়াসের গালে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো আর বলল, আমি আর একবার জিজ্ঞেস করব, যদি না বলিস তোর যে অবস্থা করব আমি, তুই নিজেকে দেখলে ভয়ে মরে যেতে চাইবি। প্রিয়াসের গাল থেকে রক্ত পড়তে শুরু করেছে। কি ভয়ঙ্কর দেখতে লাগছে, রক্তে পুরো মুখ ছড়াছড়ি। এরা একটা চেয়ার টেনে সামনে এসে বসলো পায়ের ওপর পা তুলে, আর কিঞ্চিত হেসে বলল, জীবনে মেয়ে দেখেছিস হয়তো অনেক, কিন্তু আমার মতো একটাও দেখিসনি। আপু হয়তো সুযোগ পাচ্ছিল না তোকে মারার, নয়তো আমার আপু ছেড়ে দেওয়ার মতো মানুষ ছিল না। জীবনে অনেক পাপ করেছিস, হিসেবের খাতাটা এবার মিলিয়ে নে, সব পরিপূর্ণ হয়ে যাবে। ইরা উঠে গেল চেয়ার থেকে। তার মনে হচ্ছে আয়রা এইখানেই কোথাও আছে। তাই নিজের ফোনের ফ্ল্যাশ অন করে এগোতে লাগলো সামনের দিকে। সামনে সেই রহস্যময় দরজা। ইরা পিট পিট পায়ে এগোলো দরজার দিকে। কিছুটা দূরে পেছনে আদিব ঈশানের থেকে বেশ দূরত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। ইরা এই ঘরের সব রহস্য ভেদ করে তবেই ফিরবে। ঈশানের পেছন পেছন গেল আদিব। সারা ঘর ঘুটঘুটে অন্ধকার। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইরা। আশেপাশে লাইটের সুইচ খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে কিছু সময় পর পেয়েও গেল। সুইচ অন করার সাথে সাথে পুরো ঘর আলোকিত হয়ে উঠল। সামনে যা দেখলো রীতিমতো তো তা দেখে অবাক হলো। পুরো ঘরে শয়ে শয়ে মেয়ে, সবার হাত পা বাঁধা। কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে আছে। হাতে গোনা দু একটা মেয়ে শ্যামবর্ণের, আর বাকিগুলো সব ধপধপে ফর্সা। এতগুলো মেয়েকে দিয়ে কি করবে এরা? সবাই অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে ইরার দিকে। ইরার চোখ আয়রাকে খুঁজতে লাগলো। কি আশ্চর্য, আয়রা তো এখানেও নেই এই এতগুলো মেয়ের মাঝে। এই মেয়েগুলোকে কি করবে বুঝতে পারছে না ইরা। এরা বেশ সময় নিয়ে সবার হাতের মুখের বাঁধন খুলে দিল। তারপর ঈশান আর আদিব সব মেয়েকে এক এক করে বাড়ির বাইরে বের করে নিল। এরা ঘরে ছোট্ট একটা ঘর লক্ষ্য করে ভেতরে প্রবেশ করলো। বেশ ছোট রুম দেখে মনে হয় না ভেতরে কেউ আছে। তাও এরা ভেতরে প্রবেশ করলো।
কি আশ্চর্য, এই ঘরটা অন্ধকার নয়, একদম আলোকিত, পরিপাটি করে গোছানো। ছোট্ট একটা বেড যেখানে আয়রা শুয়ে আছে। এরা এগিয়ে গেল আয়রার কাছে, গিয়ে ডাকলো বেশ কয়েকবার। আয়রার কোনো সাড়া শব্দ নেই। এরা পাশেই এক জগ ছিল, সেখান থেকে অল্প পানি আয়রার মুখে ছিটিয়ে দিল। তবু আয়রার হুঁশ ফিরল না। এরা ডাকলো ঈশানকে। ভাইয়া। এরার এক ভাইয়া ডাক পৌঁছে যায় ঈশানের কানে। ঈশান ছুটে আসে বোনের দিকে, যদি আবার কোনো বিপদ হয়। তাই ঈশান ইরাকে জিজ্ঞাসা করে। বোন বল। আয়রাকে তুলো, আমরা এক্ষুনি বাড়ি ফিরবো। ঈশান এগিয়ে গেল আয়রার কাছে, আয়রাকে কোলে তুলে নিয়ে সোজা চলে গেল গাড়িতে। আদিল চোখ ভরা জল নিয়ে তাকিয়ে রইল প্রিয়াসের দিকে। বেশ মায়া হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। ইরা প্রিয়াসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পাপে জয় পাপে ক্ষয়, অতি পাপে মরণ হয়। সময় কিন্তু কথা কয়, আজকে তোমার কালকে আমার। এরা এক উজ্জ্বল হাসি মাখা মুখ নিয়ে বেরিয়ে যায়। সাথে এক এক করে সবাই উঠে চলে আসলো গুপ্ত ঘর থেকে। শুধু থেকে গেল প্রিয়াস অন্ধকার এক পরিত্যক্ত ঘরে। রিফাত পুলিশ নিয়ে চলে এসেছিল সময় মতন। মেয়েগুলোকে আর ডক্টরগুলোকে পুলিশের কাছে দেয়া হয়েছে। মেয়েগুলোকে তারাই পৌঁছে দিয়ে আসবে বাড়িতে, আর লোকগুলোর কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। রাত 2টা। শিকদার মহলের প্রত্যেকটা লোক জেগে আছে। তারা রুমের ভেতরেই পায়চারি করছে। ইরার জন্য টেনশন করছে। আশরাফ শিকদার ছেলের নম্বরে কয়েকবার কল দিয়েছিলেন, কিন্তু কেউ কল রিসিভ করেনি। তাদের কি অবস্থা, কোথায় আছে, কেমন আছে, কেউ বুঝতে পারছে না। আশরাফ শিকদারের হার্টের সমস্যা আছে। অতিরিক্ত টেনশনে তার শরীরে বেশ অনেকটাই প্রভাব ফেলবে। অহনা শিকদার কলিকে উদ্দেশ্য করেই বলল, ডয়েট থেকে তোমার বড় আব্বুর ওষুধ নিয়ে আসো কলি। কলি এক দৌড়ে ছুটে চলে গেল ওষুধ আনতে। অহনা শিকদার বেশ শান্ত গলায় বললেন আশরাফ শিকদারকে। অতিরিক্ত টেনশন করো না, সব ঠিক আছে। প্রায় 30 মিনিট পর ঈশান আয়রাকে কোলে করে নিয়ে প্রবেশ করলো বাড়ির ভেতর। আয়রাকে দেখে সোনালী তালুকদার দৌড়ে গেলেন মেয়ের কাছে। ঈশান সোফায় শুয়ে দিল আয়রাকে। মেয়েকে জাপটে ধরে কান্না করতে শুরু করলো সোনালী তালুকদার। অহনা শিকদার এগিয়ে গেলেন ইরার দিকে, রাগী গম্ভীর গলায় বলেন, বাড়ির বাহিরে যাওয়ার পারমিশন কে দিয়েছিল তোমাকে? তুমি একবার ভেবে দেখেছো? তোমার সেফটির জন্য আমরা আমেরিকায় থেকে চলে এসেছিলাম, আর তুমি কিনা কাউকে না বলে বাড়ি বাহিরে গেছো। ইরার কোনো উত্তর নেই, মাথা নত করে রেখেছে। কি বলবে বুঝতে পারছে না। তাই দেখে আশরাফ শিকদার অহনা শিকদারের দিকে তাকিয়ে ইশারা করে বললেন চুপ করতে। সাথে সাথে অহনা শিকদার চুপ হয়ে গেল। আশরাফ শিকদার আদিলকে উদ্দেশ্য করেই বলল, তুমি ইরাকে রুমে নিয়ে ঘরে যাও। আদিল সোজা ইরাকে হাত ধরে টেনে নিয়ে গেল রুমে। আশরাফ শিকদার সোফায় বসলেন, সাথে বাড়ির সবাই। আশরাফ শিকদার কি হয়েছিল সব বললেন আদিবকে। আদিব গড়গড় করে ঘটে যাওয়া সবকিছু বলতে শুরু করলো আশরাফ শিকদার সহ পরিবারের সবাইকে। সবার চোখের আড়াল হতে ইরা নিজের হাতটা আদিলের থেকে এক ঝটকায় দূরে সরিয়ে নিল। ইরার চোখে মুখে ঘৃণা, ভয়ঙ্কর ঘৃণা। আদিল ভাবল কিভাবে সম্ভব, এই মেয়ে তো কিছুক্ষণ আগেও নিজের মুখে বলল আমাকে ভালোবাসে। তাহলে কিছু সময়ের পরিবর্তনে ভালোবাসা কোথায় উধাও হয়ে গেল? আসলে মেয়েরা অনেক অদ্ভুত। মেয়েদের ভালোবাসার মতনই তাদের ঘৃণাটাও ভয়ঙ্কর। ইরা আর কোনো কথা না বলে সোজা গোসলে চলে গেল। আদিব সবাইকে সবকিছু বলার পর আশরাফ শিকদার সহ বাড়ির প্রত্যেকটা লোক ভীষণ রেগে যায়। বিশেষ করে আদিব শিকদার। তিনি আগেও কয়েকবার বলেছিলেন প্রিয়াসকে বাসা থেকে বের করে দিতে, কারণ পর কখনো আপন হয় না। তার প্রমাণ প্রিয়াস নিজেই। মাইমুনা শিকদার কান্না করছেন, সাথে কলিও। মা কখনো খারাপ হয় না, সন্তান যতই খারাপ করুক না কেন মায়েরা সবসময় ভালোবাসে। আশরাফ শিকদার রাগান্বিত গলায় বললেন, পুলিশের কাছে ধরিয়ে দিলে না কেন? আরিফ শান্ত গলায় বলল, আগে ভুলে প্রায়শ্চিত্ত করুক, তারপর না হয় শ্বশুর বাড়ি ঘুরে আসবে। আরিফ অহনা শিকদারকে বলল, মম খেতে দাও, আমার ভীষণ ক্ষুধা লাগছে। অহনা শিকদার বললেন, আগে যাও ফ্রেশ হয়ে আসো। সাথে সাথে আদিব আর ঈশান ফ্রেশ হতে চলে যেতে চাইলে সোনালী তালুকদার ঈশানকে ডেকে বলে, আমার মেয়েটাকে একটু ঘরে দিয়ে আসো বাবা।
ঈশান আয়রাকে কোলে তুলে নিয়ে গিয়ে আয়রার রুমে শুয়ে দিয়ে চলে আসলো আর আদিবের রুমে ফ্রেশ হওয়ার জন্য গেল। এখন রাত প্রায় 3টার উপরে, এত রাতে বাসায় ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, তাই আজ বাধ্য হয়ে থেকে যেতে হবে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সবকিছুই প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়াছড়ি। বিগত কিছুদিন যাদের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদেরকেও খুঁজে পাওয়া গেছে। ইয়ান রোশন পুরোটাই দেখলো টিভিতে। ঠোঁটের কোণে দেখা গেল অল্প হাসির রশি। গভীর রাতে গভীর খুশি অনুভূত করতে লাগলো। এখন আর কোনো বাধা রইল না ইরার কে নিজের করে পেতে। রোশন মনে একরাশ আনন্দ নিয়ে কল করলো ইরার নম্বরে। কল বেশ কয়েকবার রিং হলো। অচেনা নাম্বার দেখে ইরা কল রিসিভ করলো না, কিন্তু বারবার কল আসাতে ইরা ফোন ধরতে বাধ্য হলো। আদিল বিষয়টা বেশ কয়েকবার খেয়াল করলো, তবুও কিছু জিজ্ঞাসা করলো না। ইরা ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই ভেসে আসলো। আমার না হওয়া পূর্ণিমার চাঁদ, তোমার মাঝে ঠিক কতটা হাহাকার বিরাজ করছে আমি জানি না, তবে তোমার এই শূন্যতাকে আমি পূর্ণতায় পরিপূর্ণ করে দিতে সক্ষম। ইরার মুখে সেই রাগী ভাবটা নিমেষেই উধাও হয়ে গেল, বরং ফুটে উঠল এক মিষ্টি হাসির রেখা। ইরার বুঝতে বাকি রইল না অপর প্রান্তের মানুষটিকে। ইরা মিষ্টি হাসি টেনে নিয়ে বলল, গভীর রাতে গভীরভাবে হাতছানি দেওয়ার মানেটা কি? রোশন দোলনায় দুলতে দুলতে মিষ্টি করে জবাব করলো, আমার মাঝে আমি এক পূর্ণতা খুঁজে পাচ্ছি। আমার অতি ভালোবাসার যে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছিলাম, আজ মনে হচ্ছে কি মনে হচ্ছে? তোমাকে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে পূর্ণিমার চাঁদ। এই পাওয়া না পাওয়ার যুগে আমি শুধু তোমাকেই চাই। আমি অন্যের হয়ে গিয়েছি। আপনার পূর্ণিমার চাঁদ কখনোই আপনার হবে না। তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বাঁচবেন না প্লিজ। ভুলে যান আপনি আমায়। অসম্ভব। আমি তোমাকে ভালোবাসি চাঁদ, আর সারা জীবন ভালোবেসে দেখিনি। ইরা অল্প হেসে জবাব দিল, আর আমি সারা জীবন আপনাকে ভালোবাসতে না পারার আক্ষেপ নিয়ে বেঁচে থাকবো। আদিল বেলকনিতে দুলছে আর ইরার কথাগুলো শুনছে। সে চাইছে না এই কথাগুলোকে শুনতে, তবুও যেন তার কানে পৌঁছেছে, কিন্তু সে এখন চাইলেও অন্যদিকে ফোকাস করতে পারছে না। তার মন পড়ে আছে ওই রুমে ইরার কাছে। আদিল যেন হাসছে, কিন্তু বুঝতে পারছে না এ কি সুখের হাসি নাকি কষ্টের। বুকের বাম পাশে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। মনে হচ্ছে জীবনের সব থেকে প্রিয় জিনিসটাই আজ হারিয়ে ফেলল। ভালোবাসার মানুষের চোখে এই ঘৃণা, সে তো মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাময়। আদিল বেলকনি থেকে রুমে চলে আসে। ইরাকে সেই আগের মতোই হেসে হেলে দুলে কথা বলতে দেখে আদিল কিছুটা ইরাকে ইগনোর করার চেষ্টা করে বিছানায় গিয়ে শুয়ে পড়ার চেষ্টা করলো। আদিল পাশ ফিরে শুয়ে পড়েছে। ইরা যেন আদিলকে দেখে আরো বেশি হেসে হেসে কথা বলতে শুরু করলো। আদিলকে জেলাস ফিল করানোর জন্য ইরা রোশনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি আমাকে পূর্ণিমার চাঁদ কেন বলেন? রোশন অল্প হেসে গা বিছানায় এলিয়ে দিয়ে আলতো করে বলল, কারণ তুমি পূর্ণিমার চাঁদের মতন সুন্দর, তাই। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন কেন? আমাকে ভালোবাসার মতো তো একটা কারণ আছে, সেটা আমায় বলেন। রোশন এর ইরার ছোট ছোট কথাগুলোকে বেশ মনে ধরলো। মনে হলো তার ভালোবাসার মানুষ তার কাছেই আছে। রোশন উল্টো প্রশ্ন করে বলল, আচ্ছা চাঁদ, তুমি আমাকে বলো, তোমাকে ভালো না বাসার কি কারণ থাকতে পারে? ইরা হাসলো, তবে খুবই সামান্য, আর ভাবলো কি কারণ আছে তাকে ভালো না বাসা। তারপর হঠাৎ করে মনে পড়তেই ইরা বলল, ভালো না বাসার সব থেকে বড় কারণ হলো আমি বিবাহিত। ইরার কথায় যেন রোশন অবাক হলো। ইরা এইভাবে নিজের দিকে আঙুল তুলে কথা বলবে রোশন কখনো ভাবেনি। তাই রোশন শক্ত গলায় ইরাকে বলল, প্রেমিকের চোখে প্রেমিকা কখনো বিবাহিত পুরনো হয় না চাঁদ। ইরা অল্প করে ছোট্ট ছোট্ট গলায় বলল, আমার জীবনে সব থেকে বড় আফসোস কি জানেন? আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারলাম না। আদিলের মন মস্তিষ্ক জুড়ে যেন ইরার শেষ কথাটা গিয়ে পৌঁছালো। আদিল বিছানা থেকে উঠে ইরার হাত থেকে ফোনটা নিয়ে এক আছাড় মারল। সাথে সাথে ঠাস ঠাস করে আওয়াজ তুলে ফোনটা কয়েক ভাগে ভেঙে পড়ল ফ্লোরে। চুরমার হয়ে গেল ফোনটা কয়েকশো টুকরো হয়ে। আদিল ইরার মুখ চেপে ধরে রাগে রিরি করে বলল, জামাইয়ের থেকে নাগরকে বেশি ভালো লাগে, তাই না? নষ্ট মহিলা, তোকে ফোন কিনে দিছি আমি, আর তুই কিনা পরপুরুষের সাথে সম্পর্ক করিস? জানের মায় নেই তোর? ইরা রাগে ফুসফুস করতে করতে উঠল, ছাড়ুন আমায়।
আপনার অপবিত্র হাত দিয়ে স্পর্শ করবেন না আমায়। যেখানে আমি নামক মানুষটাই তোর জন্য পবিত্র, সেখানে অপবিত্র স্পর্শ থেকে আসবে? হাস্যকর কথা বলছেন আপনি। আমাকে এত কষ্ট দেওয়ার মানে কি? শুধু কি আমি পাপিষ্ট তাই, নাকি অন্য কিছু? বাজে আপনি। জানি আমি। তারপর আর কি? কেন করলেন এমন? আমি তো আপনাকে ভালোবেসেছিলাম। আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আর এখন? ঘৃণা করি আপনাকে। আদিল কোলে তুলে নিতে নিতে ইরাকে বলল। আজ আমিও দেখব ঘৃণার পরিমাণটা ঠিক কত বেশি হতে পারে। ইরা আদিলের কোলে উঠে ছটফট করতে লাগলো আর চিৎকার করতে লাগলো। ছাড়ুন আমায়, নিচে নামান আমাকে, নয়তো আমি কামড়ে দেবো আপনাকে। আদিল মুচকি হেসে বলল। খারাপ লাগবে না তোমার? কেবল দাও। সত্যি দেব কিন্তু। আরে দাও না, সমস্যা নেই। সকালে যখন সবাই দেখবে তখন আমি না হয় লাভ বাইট বলে চালিয়ে দেবো। ফেরা নিও না, আরামসে কামড়ো, তোমারই তো সব। ইরা সত্যি সত্যি কামড় বসিয়ে দিল আদিলের বুকে, খামচে ধরলো আদিলের শার্ট। আদিল ভেবেছিল ইরা হয়তো ঘাড়ে দিবে কামড়, নয়তো দিবে না, কিন্তু ইরা তো সত্যি সত্যি কামড় বসিয়ে দিয়েছে আদিলের বুকে। তবুও কিছু বলল না আদিল, বরং কামড়টাকে হজম করে নিল। ইরা দাঁত আরও শক্ত করে ডাবিয়ে দিল আদিলের বুকে। আদিল কোনো রকম ইরাকে বিছানায় ফেলে দিয়ে ইরার ওপরে উঠে দুহাত শক্ত করে ধরে বলল। হয়েছে শান্তি? ইরা আদিলের দিকে চুপ করে তাকিয়ে রইল, আর কোনো কথা বলল না। আদিল ইরার ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দিতে দিতে আলতো গলায় ফিসফিস করেই বলল, ভালোবাসি বউ। সাথে সাথে ইরা মুখ উল্টো করে ঘুরিয়ে নিয়ে বলল। এক আকাশ পরিমাণ ঘৃণা করি আমি আপনাকে। ইরার কথাটা যেন ঠিক গিয়ে লাগলো আদিলের বুকে। আদিল ইরার ওপর থেকে সরে গিয়ে শুয়ে পড়ল নিজের জায়গায়। কালকে যে ইরা বলেছিল তার পিরিয়ড হয়েছে, এতক্ষণে মাথায় ছিল না। হঠাৎ করে মাথায় আসতেই আদিল আরেকটু দূরে চলে গেল ইরার থেকে। ইরাও উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। দুজনের মাঝে বড় সাইজের এক কোল বালিশ। আদিল মাঝখানের বালিশটাকে সরিয়ে আবদ্ধ করে নিল। ইরা ছটফট করতে চাইলেও আদিলের শক্তপোক্ত হাতের সাথে পেরে উঠল না। আদিলের গরম উষ্ণ তাপমাত্রা প্রবাহিত হচ্ছে প্রতি নিঃশ্বাসে। ইরার ভাবনায় অনেক কিছু আসলেও সে আর খেয়াল দিল না, আর বরং সারাদিনের ক্লান্তি শেষে শরীরের দুর্বলতা ক্রমাগত বেড়েই চলেছে। বেশ কিছু মিনিট পর ইরা আদিল আর আবদ্ধ বাহু জোরে শান্তির ভারী নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা আশরাফ শিকদার টিভিতে কালকের রাতের ঘটে যাওয়া সংবাদ দেখছেন, সাথে আদেশ শিকদার রয়েছেন। আশরাফ শিকদার সব কিছু তেমন স্বাভাবিকভাবে নিচ্ছেন না। পুলিশ তো নিশ্চয়ই তদন্ত করবে, তখন না আবার সব রহস্য ফাঁস হয়ে যায়। এখন আদিল কি সবটা সামলাতে পারবে নাকি? আশরাফ শিকদারের ভাবনার মাঝে বাড়িতে প্রবেশ করলো পুলিশ কমিশনার আব্দুল মামুন। আশরাফ শিকদারকে সালাম দিয়ে এগিয়ে গেল আব্দুল মামুন। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, পুলিশ কমিশনার আমার বাড়িতে? আমি তো দাওয়াত করিনি আপনাকে। আব্দুল মামুন সোফায় বসতে বলতে অল্প হেসে উত্তর করলো, এই পুলিশের দাওয়াত লাগে না মন্ত্রী মশাই, আমরা বিনা দাওয়াতেই খেতে অভ্যস্ত। আশরাফ শিকদার আব্দুল মামুনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে দাওয়াত ছাড়া আসলে আবার চাকরি নিয়ে টানাটানি পড়বে না তো? আব্দুল মামুনের সহযুক্তি। পুলিশ কি আর অত কাজ করে? বিনা দাওয়াত খেতে আসলেও সব একদম চেটে পুটে খেয়ে যায়। এখন স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক মতন খাওয়াতে পারলেই হলো। আশরাফ শিকদার হাসি মুখে উত্তর করলো, স্বরাষ্ট্রমন্ত্রী যা খাওয়াবে আবার সেগুলো বদ হজম না হলেই হয়। সমস্যা নেই মন্ত্রী মশাই, বদ হজমের জন্য সাথে করে এসিডিটি নিয়ে আসতে। আব্দুল মামুন বাড়িতে আসার পারমিশন পেপার আশরাফ শিকদারের হাতে দিয়ে বললেন, মন্ত্রী মশাই দেখে নিন দাওয়াতের কার্ড ঠিক মতো আছে নাকি। আশরাফ শিকদার চোখ বুলিয়ে দেখলেন পেপারে সবকিছুই ঠিকঠাক আছে। কালকের ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে তারা বাড়ির প্রতিটা লোকের সাথে কথা বলতে চান, বিশেষ করে ইরার সাথে। আইনের কাজে বাধা দেওয়ার পরিণাম খুবই খারাপ হবে বলে আশরাফ শিকদার কথা বাড়ালেন না, বরং জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে, তবে আমি বলবো বেশি ঘুরপ্যাচ না করার দরকার নেই নিজের চাকরিটা বাঁচাতে চাইলে। আরে মন্ত্রী মশাই কি যে বলেন, 5 ঘুষ। বলেই আব্দুল মামুন বললেন, আরে মন্ত্রী মশাই কি যে বলেন, 5 ঘুষ ছাড়া কি আর পুলিশ হওয়া যায়? অবশ্যই, কেন নয়? ভিআইপি মানুষের
সাথে দেখা করবেন, ভালো কথা। আপনার কি কপাল, টিকিট ছাড়াই সবার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এই বাম্পার অফারটা কে দিল আপনাকে? আব্দুল মামুন কিছুটা অপমানিত বোধ করলেন। পুলিশের টিকিট লাগে না মন্ত্রীমশাই, টিকিট ছাড়াই জাগে তাকের উপরে স্বর্গবাস দেখে নিয়ে আনতে সক্ষম। আশরাফ শিকদার অল্প হেসে কলিকে ডেকে বললেন, আম্মু, তোমার ভাইয়া আর ভাবিকে বলো পুলিশ কমিশনার এসেছে, কথা বলতে চায় তাদের সাথে। কলি আচ্ছা বলে যেতে লাগলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।